তুই নিজেই যেহেতু এভাবে বলছিস তাহলে আমার সন্দেহ ভুল। এবার বল তো কি হয়েছে? কিছু হয়নি, তবে হবে। কি হবে? সেটা তো আমি জানি না, আর হওয়ার আগে জানতেও চাই না। মানে কী সব বলছিস বল তো? মাথা ঠিক আছে? আমার বউ কি পাগল হয়ে গেল? পাবনা দিয়ে আসবো? ধুর, নিন এটা দেখুন। রায়া ইহানের হাতে প্রেগনেন্সি কিট ধরিয়ে দিয়ে বিছানায় গিয়ে বসে। ইহানের হাতে কিটটা উল্টো হয়ে থাকায় সোজা করে দেখতেই ইহানের চোখ বড় বড় হয়ে যায়। এক প্রকার চিৎকার দিয়ে বলে ওঠে, আমার বউ মা হবে? রায়া ভ্রু কুঁচকে বলে, অন্য পুরুষ হলে বলে উঠতো আমি বাবা হতে চলেছি, আর আপনি? ইহান নিজেকে এবার নিয়ন্ত্রণ করতে না পেরে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আজ তার অসম্ভব আনন্দের দিন। এই দিনটা হয়তো নারীর সাথে পুরুষকেও আনন্দ দেয়। নারী যেমন প্রথমবারের মত মাতৃত্বকে সেটা বুঝতে পারে, ঠিক তেমন বাবার দায়িত্ব কিসে সম্পর্কেও একটা পুরুষ আন্দাজ করতে পারে। কিছুক্ষণ পর ইহান রায়কে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। রায়ার হাতে একটা চুমু খেয়ে হাতটা বুকের সাথে ধরে রেখে বলে, এক অন্যরকম খুশি তুই আমাকে আজ দিলি রায়া। আমি বাবা হব। ছোট ছোট আঙুল আমি ছুঁয়ে দেখতে পারবো। তোর পরে সে হবে আমার নিজের মানুষ, আমার আর তোর অংশ। রায়া ওপর নিচ মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। ইহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তুই এখানে বসে থাক, আমি আম্মিকে খবরটা দিয়ে আসি। কথাটি বলে ইহান মায়ের রুমের দিকে রওনা দিয়ে দেয়। রায়ার খেয়াল হতেই ইহানকে ডেকে বলে, প্রেগনেন্সির কিটটা তো দিয়ে যান, ওটা তো আপনার হাতে। রায়া বিছানাতে বসেছিল। ইরিনা বেগম আর এশা দৌড়ে রুমে চলে আসে। ইরিনা বেগমকে পিছনে ফেলে রেখেই এশা এসে রায়াকে জড়িয়ে ধরে। এশা মিষ্টি হেসে বলে, আমি ফুপি হব? আমি তো ভাবতেই পারছি না যে আজকের সকালটা এত ভালো হবে। এশা রায়াকে ছেড়ে দিয়ে বলে, তোমরা কথা বলো, আমি বরং তোমাদের বাড়িতে খবর দিয়ে আসি। আজকের এত খুশির খবরে রায়ান ভাই নিশ্চয়ই আর রাগ করে থাকতে পারবে না। ইরিনা বেগম এশাকে বলে, হ্যাঁ যা, খবরটা দিয়ে আয়, সবাইকে নিয়ে চলে আসবি। এশা রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ইহান রুমে আসে। ইরিনা বেগম রায়ার দুই গালে হাত রেখে কপালে একটা চুমু খায়। পাশে বসে রায়ার দুই হাত ধরে বলেন, আমি কদিন হলো ভাবছিলাম তোকে বলবো যে অনেক সময় তো নিলি, এবার একটা নতুন অতিথি নিয়ে আয়। জানিস তো, একটা ছোট্ট প্রাণ পারে সব সমস্যার সমাধান করতে, যা আমরা বড় মানুষটা পারি না। এই যে দেখ, রায়ান কারোর সাথে কথা বলে না এতগুলো মাস, এখন যদি শোনে সে মামা হবে, তাহলে কি আর রাগ করে থাকতে পারবে? পারবে না। কিন্তু এখন থেকে ধীরে ধীরে রাগটা মোমের মতো গলে যাবে। পাশে থেকেই ইহান বলে ওঠে, ছোট থেকে আমি কিছু না করেও কেমন দোষী ওর কাছে। সব ঠিক হয়ে যাবে, তোরা দুজন সমবয়সী তাই এমন। তিনজনের অনেকক্ষণ ধরে কথাবার্তা চলতে থাকে। এত খুশির মাঝেও রায়ার মনটা কেমন করছে। মনে মনে ভাবছে, রায়হান কি আসলেই ঠিক হবে, মেনে নেবে সবকিছু? রাবেয়া বেগম এবং শামসুজ্জামানের সাহেব এশার মুখে খুশির সংবাদ শুনতেই তাড়াহুড়ো করে রায়ার কাছে চলে যায়। এশা গিয়ে রায়ানের রুমের দরজায় নক করে। রায়ান তখনও ঘুমে। বারবার দরজায় নক করার শব্দে রায়ানের ঘুম ভেঙে যায়। ঘুমে জড়তে চোখ টলতে টলতে দরজায় খুলে দেখে এশা দাঁড়িয়ে। মেয়েটার মুখে হাসি লেগে আছে। রায়ান বিরক্ত স্বরে বলে ওঠে, কি চাই এখানে? সকাল সকাল সূর্য না উঠতেই ডাকছিস কেন? খুশির খবর আছে ভাইয়া, সেই খবরই তো দিতে এলাম। পরে দেওয়া যাচ্ছিল না? খুশির গরম গরম খবর দিতে হয়, আর দুঃখের খবর রয়েছে পরিস্থিতি বুঝে জানাতে হয়। কি খবর? বলে এখন থেকে চলে যা, ঘুমাতে দে আমায়। খবর জানতে হলে আমাদের বাড়ি যেতে হবে আপনাকে। ঈশা, তুই ভালো করেই জানিস আমি তোদের বাড়িতে যাই না। কিন্তু আজ তো যেতেই হবে। কেন? কি হয়েছে তাড়াতাড়ি বল, এইখান থেকে বিদায় হওয়া যা। এশা রায়ানের বাহু ধরে টেনে রুমের বাহিরে নিয়ে আসতে আসতে বলে, আজ কোনো কথা শুনবই না, চলুন না প্লিজ। আচ্ছা ঈশা, আমি তোর ভাই ইহান না। রায়ান ভাই তো। স্যার ঈশা। এশা
রায়ানের হাত ছেড়ে বলে, যাবেন না আপনি? আপনার আব্বু আম্মু কিন্তু আমাদের বাসায় চলে গেছে। হয়েছেটা কি? বুঝতে পারছেন না? কি বুঝবো? আপনি মামা হতে চলেছেন আর আমি ফুপি হতে চলেছি। রায়ান এশার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে। ও আচ্ছা। এশা ভ্রু কুচকে বলে ওঠে, শুধু ও আচ্ছা? তো কি মেয়েদের মতো খুশিতে লাফাবো নাকি? প্রয়োজনে সেটাও করতে পারেন। মামা হবেন আর লাফাবেন না, এটা কেমন কথা? যা বাড়ি যা এখন। ইস, ফোনটা আনলে ভালো হতো। আপনি লাফাতেন আর আমি ছবি তুলে রাখতাম, ভবিষ্যতে বাচ্চাকে দেখানো যেত। গেলি তুই? আপনাকে যেতে বলেছে, আপনি না গেলে আমিও যাচ্ছি না। থাক তুই এইখানে দাঁড়িয়ে। আপনি কি আবার রেডি হয়ে আসবেন? রেডি হতে হবে না, লুঙ্গি পরে আসেন। ঈশা যা তুই এইখান থেকে। রায়া আপু আপনাকে যেতে বলেছে, আমরা সবাই আপনার অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি চলে আসুন। এশার কথা না বাড়িয়ে সেখান থেকে নিজেদের বাড়িতে চলে আসে। সবাই রুমে একসাথেই ছিল। এশাকে একা ফিরতে দেখে রায়ান একটু মন খারাপ হয়ে যায়। হিদিনা বেগম এশাকে জিজ্ঞেস করে, ঈশা, রায়ান আসলো না? এশার মুখটা মলিন করে বলে, আসবে না হয়তো। রায়া উৎসুক চোখে ইহানের দিকে তাকায়। ইহান ইশারায় রায়াকে বোঝায় সব ঠিক হয়ে যাবে। এত খুশির দিনও রায়ার মনের একটা কোনায় খারাপ লাগা থেকেই যায়। এরকম একটা দিনে সবাই কাছে থাকলেও তার একমাত্র ভাই তার থেকে দূরে। রায়ার মন খারাপের চিহ্ন স্পষ্ট সারাদিন দেখেছে ইহান। দুপুরবেলা কাজের জন্য যেখানে যাওয়ার কথা ছিল সেখানে কল দিয়েছে সময় পিছানো যায় কিনা সেটা জানতে। সেখান থেকে জানিয়েছে ইহান আগামী মাসে যে ট্রেনিং এর জয়েন করতে চেয়েছিল সেটা 1 সপ্তাহে জয়েন করতে পারলে 1.5 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ সব জানা কমপ্লিট হয়ে যাবে। এমনকি সে ওখানে থেকেই কাজ পেয়ে যাবে। রায়কে এই অবস্থায় রেখে যেতে মন টানছে না ইহানের। তার এই কাজের জন্য সংসার চলবে না এমন কিছু নয়, এক্সট্রা সুযোগ পেয়েছিল সে নিজের কোম্পানিটাকে দাঁড় করানো। শুরুর দিকেও খুব একটা খারাপ চলছে না। ইহান সিদ্ধান্তহীনতায় ভুগলেই সে 2 রাকাত নামাজ পড়ে নেয়, যেন সিদ্ধান্ত নিতে কোনো সহায়তা পেতে পারে। রায়া ইরিনা বেগমের রুমের বসে গল্প করছিল। ইহান নামাজ আদায় করে জায়নামাজে বসে বসে ভাবছে কি করবে। রায়ের পাশে থাকবে নাকি ক্যারিয়ারের চিন্তা করবে সে। বেশ কিছু সময় কেটে যায়। বাইরে যাওয়ার ব্যাপারে কিছুতেই মন টানছে না তার। প্রেগনেন্সির অবস্থায় একটা মেয়ে সব থেকে বেশি প্রয়োজন তার স্বামীকে, আর এই সময়টাই সে যদি দূরে থাকে তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না বলে ভাবতে থাকে ইহান। সফলতা দেরিতে আসুক, আগে নিজের মানুষকে ভালো রাখতে বলে সিদ্ধান্ত নেয় ইহান। অতঃপর এই খুশির দিনে সে রায়ার চোখে পানি দেখবে না বলে ঠিক করে ইহান জায়নামাজ থেকে উঠে সেটা ভাঁজ করে রাখার সময় ইরিনা বেগম রুমে প্রবেশ করেন। ইহানকে উদ্দেশ্য করে বলেন, তুই কি বাইরে যাচ্ছিস? মায়ের গলা শুনে ইহান পেছনে ফিরে তাকায়। মাথার টুপিটা টেবিলে রাখতে রাখতে বলে, এখন কি যাওয়া উচিত হবে মা? এখন তো চলছেই, ভালোই চলছে। গেলে ভালো হতো, তবে না গেলেও কোনো ক্ষতি হবে না। রায়ার এমন অবস্থায় ওকে ছেড়ে থাকা বোধহয় উচিত হবে না। আমিও সেটাই ভাবছিলাম, না গেলেও যদি চলে তাহলে থেকে যা। জীবনে অনেক সফলতা আসবে ইনশাল্লাহ। মেয়েটা এই অবস্থায় আসলেই তোর দূরে থাকা ঠিক হবে না, কারণ আমরা মা শাশুড়ি যতই থাকি না কেন, স্বামী হচ্ছে সবচেয়ে বেশি আপন মানুষ। ইরিনা বেগম থেমে আবার বলে, মেয়েটাই এই ভালো একটা দিনেও কেমন মন মরা হয়ে গেছে। রায়ানও আসলো না, আবার তুইও চলে যাচ্ছিস ভেবে আরো বেশি মন খারাপ করে আছে। আমি যাব না আম্মি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার পরিবার আগে, তারপর সব কিছু। আর তাছাড়া আমাদের যা কিছু আছে তোমার নাতি নাতনিও খেয়ে যেতে পারবে, তাই না? আমার এত চাপ নেই। ইহানের কথায় হেসে ফেলে ইরিনা বেগম। ইহানও মাথা চুলকে মুচকি হাসতে থাকে। ইরিনা বেগম ইহানের অবস্থা দেখে ভাবে, এই ছেলেটাই বছর খানেক আগে কতটা গম্ভীর ছিল, আর এখন রায়ার সাথে থাকতে থাকতে সেও রায়ের মতোই মিশুক হয়ে গেছে। ইরিনা বেগম
হাসি থামিয়ে বললেন, চল আমার রুমে। মেয়েটা মন খারাপ করে বসে আছে, এখনই গিয়ে বলবি যে তুই কোথাও যাচ্ছিস না, তুই এখানেই থাকবি। আর তুই নিজেও তো রায়ানের সাথে কথা বললেও তো পারিস বাবা। রায়ানটা কেমন হয়ে গেছে। আচ্ছা আম্মি, কথা বলে নেব আমি। এখন চলো যাই। দুজনে রুম থেকে বের হবে এমন সময় রায়ার চিৎকার শুনতে পায়। রায়ের চিৎকার শুনে ইহানের মুখে হাসি যেন উবে যায়, কপালে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। রায়ের কি হলো, এত জোরে চিৎকার দিয়ে উঠল কেন? ইহান দৌড়ে মায়ের রুমের দিকে চলে যায়। ইরিনা বেগম আর দেরি না করে ইহানের পিছু পিছু ছুটে যায়। ইহান রুমের দরজায় পৌঁছতে দেখে রায়া এশার সাথে হাসছে, হাসিটাও কেমন অন্যরকম। বারবার হাত দেখছে সে। ইহান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, চিৎকার দিলি কেন? এশা হাসতে হাসতে বলে, ওই যে আপু বিছানায় হাত দিয়ে মাথার বালিশের দিকে, আর বিড়াল হাতে খামচি দিয়ে ধরে ফেলেছে, তাই চিৎকার দিয়েছে ভয়ে। ইহান যেন হাত ছেড়ে বাঁচে। ইরিনা বেগমও ততক্ষণে চলে এসে সব শুনে নিয়েছেন। ইরিনা বেগম রায়াকে বলে, বেশি ভয় পেয়েছিস? হাত কি কেটে গেছে? রায়া স্পষ্টভাবে জবাব দেয়, না বড় মা, আমি এশার সাথে কথা বলতে বলতে পেছনে না তাকিয়ে বালিশ দিতে গিয়ে এমন হয়েছে, দেখিনি জন্য হঠাৎ এমন ভয় পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এবার যা রুমে যা, রেস্ট নে একটু, তাহলে ভালো লাগবে। আচ্ছা যাচ্ছি, কিন্তু শোনো, সকাল থেকে তোমরা যেমন করছো আমার মনে হচ্ছে আমি অসুস্থ মানুষ। এত যত্ন নেওয়ার কিছুই নেই। খারাপ শাশুড়ি হতে বলছিস? না, তা কখন বললাম? এই সময় মেয়েদের যত্নে ভালোবাসার প্রয়োজন হয়। এখন যা রুমে যা। তোর এইসব যেহেতু ভালো লাগছে না, তাহলে তোর জন্য দজ্জাল শাশুড়ি হওয়া উচিত। আমার ভালো শাশুড়িই লাগবে। শ্বশুর তো বেঁচে নেই যে শাশুড়ি খারাপ হলে শ্বশুরকে আরেকটা বিয়ে দিব। ইহান, রায়াকে নিয়ে যাবি তুই? রায়া হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। ইহান ও রায়ার পিছু পিছু রুমে চলে যায়। রায়ের সামনে রাখা চেয়ারটায় বসে। আশেপাশে তাকিয়ে ইহানের ব্যাগপত্র না দেখে জিজ্ঞেস করে, আপনার ব্যাগপত্র কোথায়? বের হবেন কখন? ইহান রায়ের দিকে এগিয়ে এসে মেঝেতে বসে রায়ের কোলে মাথা রেখে বলে, বউকে ছেড়ে কোথাও যাব না। রায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছেন, যাবেন না মানে? যাব না মানে যাব না। কিন্তু কেন? বাহিরে গেলে অনেকটা সময় ওখানে থাকতে হবে, যেটা আমি একদমই চাই না। সত্যিই যাবেন না নাকি আমার সাথে মজা করছেন? আমি আমার বাচ্চার মাকে রেখে কোথাও যাচ্ছি না। আমি তোর এই অবস্থার তোর পাশে থাকতে চাই রায়া। তুই যেন একাকিত্ব কি সেটা বুঝতে না পারিস, তার জন্য আমি সবসময় তোর কাছে থাকবো। পৃথিবীর সব পুরুষ কি তার ব্যক্তিগত নারীর প্রতি এত যত্নশীল? সেটা জানি না, কিন্তু তোর ব্যক্তিগত পুরুষ খুব ভালোবাসতে জানে। এই ভালোবাসা সারা জীবন আমার জন্যই রেখে দিয়েন। এই ভালোবাসার ভাগ কাউকে দিয়েন না কখনো। ভালোবাসা এক একজনের জন্য এক এক রকম। তোর জন্য যে ভালোবাসা সেটা শুধু তোর জন্যই। ভালোবাসি আপনাকে, আপনার চেয়েও বেশি। ইহান মুচকি হেসে রায়াকে আবারও জড়িয়ে ধরে তার সাথে একদম মিশে যায়। রায়া ইহানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ইহান সন্ধ্যার পর রায়াকে নিয়ে একটু বেরিয়েছে রায়ার মনটা ভালো রাখতে। অনেকগুলো দিন দুজনে একসাথে বের হওয়া হয় না। প্রেগনেন্সির খবর শুনে কেউ রাজি হতে চায়নি চড়তে দিতে, তাই দুজন হাঁটতে বের হয়েছে। হেঁটে হেঁটেই সামনের মাঠটায় এসে বসে। চারপাশটা অন্ধকার হয়ে গেছে, ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। রায়া আর ইহান বসে বসে গল্প করছিল। এমন সময় মাঠের পাশে স্টলে কারো তর্কাতর্কি শোনা যায়। কিছুক্ষণের মধ্যে মারামারি হাতাহাতি শুরু হয়ে যায়, মানুষ জমতে শুরু করেছে। ইহান আর রায়া সেদিকে তাকিয়ে আছে। স্টলের মানুষগুলো গলার আওয়াজ বাড়তে থাকে। রায়া হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে, ভাইয়া। ইহান রায়ার হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করে বলে, কি হয়েছে রায়া? ভাইয়া ওখানে আছে, ভাইয়ার গলা শুনেছি আমি। রায়ান? হ্যাঁ আমার ভাইয়া, প্লিজ গিয়ে দেখুন না। তুই নিশ্চিত রায়ানের গলা শুনেছিস? আমি ভাইয়ার গলা চিনব না? তোকে একা রেখে আমি যাব কিভাবে? আপনি কিন্তু আমার ভাইয়াকে দেখুন, আমি এশাকে কল দিয়ে এখানে আসতে বলছি, 2-4 মিনিটেই চলে আসবে। আমার সাথে আয়, আমি গাড়িতে তুলে দেই। বাসার সামনে গিয়ে নেমে গাড়িতে ঢুকেই আমাকে কল দিবি।
ঠিক আছে। ইহান তাড়াতাড়ি করে রায়াকে একটা রিকশাতে তুলে দেয়। রিকশাওয়ালাকে ধীরে ধীরে যেতে বলে, ভাড়াটা দিয়ে দেয়। রিকশা চলতে শুরু করলে ইহান এবার স্টলের দিকে দৌড় দেয়। ইহান স্টলে পৌঁছে দেখে দুজনের মধ্যে মারামারি হচ্ছে। দুটো তার পরিচিত মুখ। তাদের মধ্যে একজন হচ্ছে রায়ান আর আরেকজন হচ্ছে শাওন। রায়ান শাওনের কাছে পরাজিত হচ্ছে দেখে দুজনকে ছাড়িয়ে নিতে এগিয়ে যায়। ওখানে অনেকেই দাঁড়িয়ে আছে। কেউ দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার কেউ ভিডিও করছে। ইহান এগিয়ে এসে শাওনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আশেপাশে কয়েকজন ইহানকে দেখে সরে দাঁড়ায়। ইহান একটা জোরে শ্বাস ফেলে চোয়াল শক্ত করে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? রায়ান এবার প্রথম ইহানের সাথে কথা বলে। বাহু দিয়ে কপালের ঘাম মুছে বলে, এই কুত্তার বাচ্চা আমার বোনকে নিয়ে নোংরা কথা বলছে, ওর বাঁচার অধিকার নেই। ইহান এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। গতবার নোংরা একটা কাজ করতে চেয়েছিল। 4 মাস জেলে থেকে এসে আবারও জল খোলা করতে চাইছে। ইহান অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে শাওনের দিকে। শাওন বাঁকা হাসি দিয়ে বলে, কি এভাবে তাকিয়ে আছিস কেন? এখন কি তুই আমাকে মারতে আসবি? আমার এক্স প্রেমিকার ভাইয়ের মতো আবার মায়ের খেতে আসিস না। ইহান দাঁতে দাঁত চেপে বলে, কি বলেছিস তুই আমার বউকে নিয়ে? শাওন হাসতে হাসতে ইহানের দিকে এগিয়ে এসে বলে, যা বলছি সত্যি বলছি। তোর বউ আমার প্রেমিকা ছিল। 6 মাসের মতো সম্পর্ক ছিল, বাড়ি কাছাকাছি, যখন ইচ্ছে দেখা, ছোঁয়াচু। শাওন তার কথা শেষ করতে পারে না। ইহান শাওনের শার্টের কলার ধরে মুখের উপর ঘুষি দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে সবাই রিহানের হাত থেকে শাওনকে ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। শেষমেশ রায়হান ইহানকে ছাড়িয়ে নিতে সফল হয়। রায়ান শক্ত করে ইহানকে ধরে আছে। ইহান ছুটোছুটি করছে শাওনকে আবার মারার জন্য। ইহান চিৎকার করে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বউকে নিয়ে কথা বলার? চাইলেই কারো গায়ে কালি লাগানো যায়, তাই না? আমি ইহান বেঁচে থাকতে আমার বউয়ের গায়ে 1 ফোঁটা কালিও লাগতে দেব না। আর একদিন যদি আমার বউকে নিয়ে কিছু বলেছিস, সেদিনই আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দুপক্ষের কাউকে স্থির রাখা যাচ্ছে না। দুজন দুজনের দিকে ছুটে আসতে চাইছে। হয়তো ছেড়ে দিলেই তুল কালাম কিছু বাঁধিয়ে ফেলবে দুজন। কয়েকজন মিলে ইহানকে শান্ত করার চেষ্টা করছে। এদিকে শাওনকে নিয়ে তার বন্ধু বেরিয়ে যায়। শাওন ইহানের দিকে ফিরে তাকিয়ে 7 আঙ্গুল উঠিয়ে ইশারায় কিছু বলে যায়। জায়গা খালি হয়ে যেতেই রায়ান ইহানকে ছেড়ে দেয়। ইহান সাথে সাথে স্টল থেকে বেরিয়ে আসে। রায়ানও সেখানে দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে ইহানের পিছু এসে দাঁড়ায়। রায়ানের উপস্থিতি বুঝতে পেরে ইহান বলে ওঠে, আমাকে ধরলি কেন? ওকে আজ আমি শেষ করে দিতাম। মাসে মাসে চাঁদে চাঁদে ঝামেলা বাঁধাতে এলাকায় আসে জানোয়ারটা। সরি ইহান, এখন সরি কেন বলছিস? আমি তোকে আমার বোনের সাথে মেনে নিতে পারছিলাম না। কাকে মেনে নিতে পারতি? শাওনের মতো ছেলেকে? আমি কিছু না করেও সারা জীবন তোর কাছে দোষী। আমি সব কিছুতে ভালোর জন্য কেউ তুলনা দিলেই আমিও ভিলেন হয়ে যাই সবার কাছে। তুই আমার জায়গা থাকলে আমার অবস্থাটা বুঝতি। তুইও আমার জায়গায় থাকলে বুঝতি দোষ না করেও দোষী হতে ঠিক কেমন লাগে। সরি। ইহান এবার রায়ানের দিকে ফিরে 2 হাত দিয়ে রায়ানকে বুকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কিসের সরি? হ্যাঁ, তোর সব বালের সরি আমি চেয়েছি। এখন কেন সরি বলছিস? দেশে আসার পর যে এতগুলো মাস চলে গেল, আমার সাথে একদিন দেখা করেছিস? রায়ার সাথে সেদিনের ঝামেলার পর কথা বলেছিস? ওর চোখের পানি দেখেছিস তুই? ও সব কিছু পেলেও ভাইয়ের দূরত্ব সহ্য করতে না পেরে মন খারাপ করে থাকে। সেই খবর রেখেছিস তুই? বাড়িতে নতুন একটা প্রাণ আসছে শুনেও একদিন এসেছিস আমাদের বাড়িতে? এত কিছুর জন্য ক্ষমা পাবি ভেবেছিস? কখনো না, নেভার এভার। রায়ান ঝড়ের গতিতে এসে ইহানকে জড়িয়ে ধরে। ইহান থেমে যায়। গলা দিয়ে তার আর কোনো শব্দ বেরোচ্ছে না। সে ছোটবেলায় দুজন কাঁধে কাঁধ মিলিয়ে দুজন চলাফেরা করছে। এরপর ছোট ছোট বিষয়ে দূরত্ব বাড়তে বাড়তে দুজনের দেখা হওয়াটাও বন্ধ হয়ে যায়। রায়ানের মনে জন্ম নেয় ইহানের প্রতি চরম ক্ষোভ। আর এরপর দুজন দুজন থেকে শত শত মাইল দূরে। মনের দূরত্ব বেড়েছে অনেক। ইহান রায়ানকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রায়ান কিছুতেই ছাড়ছে না।
এতগুলো বছর পর ভাই ভাইকে জড়িয়ে ধরে আর ছাড়তে পারছে না। এতগুলো বছরের ক্ষোভ রাগ আজ মিটিয়ে নিচ্ছে। রায়ান ছাড়ছে না দেখে ইহানও এবার রায়ানকে জড়িয়ে ধরে। দুজনের চোখ টলমল করছে। পুরুষদের তো কাঁদতে নেই, পুরুষদের হতে হয় লোহার ন্যায় কঠোর। কিছুক্ষণ পর রায়ান ইহানকে ছেড়ে দিয়ে বলে, আমি এতদিন বলছিলাম আমার বোনের জন্য তুই একদম পারফেক্ট। আমার বোনকে ভালো রাখিস, যদি কখনো ওকে কাঁদাস তাহলে কিন্তু আমি তোর জান নিয়ে নিব ইহান। রায়ান আর ইহান দুজন অতীতের সবকিছু ভুলে বসে গল্প করছে। দুনিয়ার সবকিছু যেন এতদিন পর দুজন ভুলতে বসেছে। রায়ান বিদেশে কিভাবে সময় কাটিয়েছে, পড়াশোনার সবকিছু ইহানকে বলতে থাকে। ইহানও রায়ানকে তার সবকিছু জানায়। বিদেশ থেকে ফিরে কিভাবে রাজনীতিতে এসেছে, আবার রায়ানের কথা ভেবে এসব ছেড়ে ব্যবসার কাজে মন দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। দুজনের কথা বলার সময় ইহানের হঠাৎ মনে পড়ে রায়াকে রিকশায় তুলে দিয়ে সে বলেছিল বাসায় পৌঁছে কল দিতে, কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে রায়া কল দেয়নি। ইহান সাথে সাথে রায়াকে কল দেয়, কিন্তু কল রিসিভ হচ্ছে না। ইহানকে চিন্তিত দেখে রায়ান বলে, কি হয়েছে, এমন করছিস কেন? রায়া কল রিসিভ করছে না। বাসায় হয়তো ব্যস্ত আছে। না, আমি আর রায়া বেরিয়েছিলাম একটু, আর তখনই তোদের ঝামেলা লাগে। রায়াকে রিকশায় তুলে দিয়ে বলেছিলাম বাড়ি পৌঁছে কল দিতে। ও আমাকে এখনো কোনো কল দেয়নি, এমনকি কল রিসিভও করছে না। হয়তো। আমার চিন্তা হচ্ছে চারপাশে শত্রুর তো অভাব নেই, তাই না? উপরে আল্লাহ আছে, তারপর ওর বাবা, ভাই আর স্বামী আছে। কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। চল বাসায় যাই। এক্ষুনি? হ্যাঁ, এখানে আমার মন টিকছে না। আমারও একটু কেমন যেন লাগছে। রায়া ঠিক আছে তো? চল তো ভাই প্লিজ। ইহান আর রায়ান দুজনে বসা থেকে উঠে দাঁড়ায়। দুজনে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। রায়ানের বাইকের কাছে এসে দুজন বাইকে উঠে পড়ে। রায়ান ইহানকে বাইকের চাবি দিতে চাইলেও ইহান জানায় এখন সে পিছনে উঠতে যাবে, তাই রায়ান আর জোর করেনি। দুজন মিনিট দুয়েকের মাঝেই বাসায় পৌঁছে যায়। শামসুজ্জামান সাহেব তখন এশার নামাজ পড়ে বাসায় আসছিলেন। ইহান আর রায়ান দুজনকে একসাথে দেখে যেন ভূত দেখার মতো তাকিয়ে থাকে তিনি। রায়ান সেটা খেয়াল করে বলে ওঠে, কি হয়েছে আব্বু, ভূত দেখছো নাকি? শামসুজ্জামান ধীরে বলে ওঠেন, ভূত দেখার চেয়েও ভয়ঙ্কর জিনিস দেখছি। কি? ইহান আর রায়ান একসাথে। এখন ভালো লাগছে? সেটা পরের বিষয়। কিভাবে কি হলো আমার দুই ছেলে একসাথে? ইহান এতক্ষণ কোনো কথা বলেনি। এতক্ষণ ইহানের আর দাঁড়িয়ে থাকতে না পেরে বলে ওঠে, কাকা বাড়িতে আসেন, এখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন রায়াকে রিকশায় তুলে দিয়ে বলেছিলাম বাসায় এসে জানাতে, কিন্তু সে জানায়নি। এমনকি আমার কলও রিসিভ করছে না। ও ঠিক আছে কিনা কে জানে। মেয়ের জন্য ইহানের এমন চিন্তা থেকে শান্তি অনুভব করে শামসুজ্জামান সাহেব। তিনি ইহানকে বলে, এত চিন্তার কিছু নেই, রায়া হয়তো ভুলে গিয়েছে কল করতে। 2 মিনিট আগে বলে দেওয়ার কথা ভুলে যায় কিভাবে ও? এই ইহান, এটার জন্য তুই যদি আমার বোনকে রাগ দেখিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেব বলে দিলাম। রায়ানের কথায় শামসুজ্জামান এবার শক্ত করেই হেসে ফেলে। এতদিন পর তিনি দুজনকে এই অবস্থায় দেখেছে। ইহানকে শান্ত করতে তিনি বলেন, আমি যখন নামাজে যাই তখন রায় রিক্সা থেকে নেমেছে। রায় আমাদের বাড়িতে আছে, আমি ওকে ওর মায়ের কাছে রেখে এসেছি। বলেছিলাম ইহান বাড়ি ফিরলে বাসায় নিয়ে যাবে। ইহান এতক্ষণে শান্ত হয়, এটা ভেবে যে রায়া ঠিক আছে। বাইরে তিনজনের কিছুক্ষণ কথাবার্তা হয়। স্টলে হয়ে যাওয়া ঘটনাগুলো দুজনে জানায় শামসুজ্জামানকে। তিনি বলেন এবার তিনি সব দেখে নেবে। তিনজনে কথা শেষ করে বাড়ির ভেতরে প্রবেশ করে। রায়া আর তার মা রাবিয়া বেগম তখন রান্নাঘরে। রাবিয়া তখন রুটি বানাচ্ছে আর রায়া মায়ের সাথে রান্নাঘরে বসে আছে। রায়া মাঝে মাঝে চুলায় বসানো গরুর মাংস নেড়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে রাবিয়া বেগম এশা আর ইরিনা বেগমকে বলে এসেছে রাতে এখানে খাওয়া কথা। রায়ের কথা শুনে রাবিয়া বেগম মনে মনে আশার আলো সঞ্চার করেছিল। এটা ভেবেছে আজ হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। ইহান আর রায়ান হয়তো আবার সেই ছোটবেলার মতো এক হবে। রান্না করতে করতে মা মেয়ে গল্প করছিল। এমন সময় তিনজনকে একসাথে দেখে রাবিয়া বেগম রায়াকে ডাকতে থাকে। রায়া সামনে তাকিয়ে দেখে রায়ান আর ইহান একসাথে। রায়া কেমন
এক পলক চেয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। রায়ান রান্নাঘরের দিকে আসতে থাকে। ইহানও রায়ানের পিছু পিছু সেদিকেই আসছে। শামসুজ্জামান সোফায় গিয়ে বসলেন। তিনি আজ শুধু সবার একত্র হওয়াটাই দেখবেন। রায়ান ধীরে পায়ে রায়ার সামনে গিয়ে দাঁড়ায়। রায়ার চোখ টলমল করছে। এতগুলো মাস পর সে তার ভাইয়ের মুখোমুখি হয়েছে। এতগুলো দিন সে লুকিয়ে লুকিয়ে ভাইকে দেখেছে আর কান্না করেছে। ভেবেছে কাছ থেকে দূরত্ব বাড়ানোর চেয়ে দূরে থাকাটাই তো ভালো ছিল। রায়ান কিছু বলছে না। রায়া আর ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে না পেরে বলে ওঠে, ভাইয়া। রায়ান তার বোনকে এক ছটকায় নিজের বুকে নিয়ে নেয়। রায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। রায়ান নিজেও কান্না করছে। রাবেয়া বেগম আর ইহানের চোখ টলমল করছে, কিন্তু শামসুজ্জামানের মুখে হাসি লেগে আছে। ছেলে মেয়ে দুজনকে এক হতে দেখে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে শামসুজ্জামান সাহেব। রায়া ভাইয়ের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নাক টানতে টানতে বলে, এতদিনে আমার কাছে আসার কথা মনে পড়লো? দু হাত দিয়ে মুখটা মুছে নিয়ে বলে ওঠে, আমি তো দূরের মানুষ দূরে থাকবো না তো কোথায় থাকবোই? তুমি দূরের মানুষ? কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি কি? ভাইয়া হও তুমি আমার। দু ভাই বোন মান অভিমান চলতে থাকে। রায়া হঠাৎ খেয়াল করে রায়ানের নাকের পাশে কেটে গেছে। ড্রয়িং রুমে রাখা ফার্স্ট এড বক্স নিয়ে এসে রায়ানকে চেয়ারে বসিয়ে দিয়ে কথা শোনাতে থাকে। রায়ান ইহানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মেয়েরা বুঝি তার ব্যক্তিগত মানুষটার প্রতি এরকমই যত্নশীল হয়। রায়ার শাসনে রায়ান হাসতে হাসতে ইহানকে উদ্দেশ্য করে বলে, ইহান, তোর মনে হচ্ছে না রায়া ছোট হয়ে আমাকে একটু বেশি শাসন করেছে? ইহান সিরিয়াস হওয়ার অভিনয় করে বলে, একদম ঠিক করছে। আমার রায়া ভুল কিছু করতেই পারে না, ও যা করবে সেটাই ঠিক। বইয়ের পক্ষ নিয়ে কথা বলা শিখে গেছিস? মুহূর্তের মধ্যে এশা এবং ইরিনা বেগম বাসায় প্রবেশ করে। রায়া আর রায়ানকে এমন হাসি খুশি মুহূর্ত দেখে দুজন বেশ অবাক হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোনের কীর্তি দেখছে। বিষয়টা কেমন যেন আশ্চর্যজনক লাগছে তাদের কাছে। ইরিনা বেগমকে দেখতে পেয়ে রায়ান বলে উঠল, বৌমা, আপনার ছেলে কিন্তু সব বিষয়টা বউকে সাপোর্ট করা শিখে গেছে। রায়ানের মুখে বড় মার ডাক শুনে ইরিনা বেগম হেসে দুজনের দিকে এগিয়ে গিয়ে বললেন, আমিও তো আমার ছেলে বউয়ের সাপোর্টে আছি। কি গো রাবিয়া, তুমি নেই? হ্যাঁ হ্যাঁ, আমিও রায়ার দলে। সবার কথা শুনে রায়া হেসে ফেলে। আজ তার ঈদের মতো আনন্দ লাগছে। সবকিছু কতদিন পর ঠিক হলো। ধৈর্য ধরে থাকলে আল্লাহ কখনো নিরাশ করেন না। সবার এত হাসি খুশি মুহূর্ত দেখে এসা বলে ওঠে, এত ভালো একটা মুহূর্ত ক্যাপচার করে রাখলে কিন্তু মন্দ হতো না। আজকের দিনটা বারবার ফিরে তো আসবে না, ফ্রেমবন্দি করে রাখলে মাঝে মাঝে অনুভব করা যেত। শামসুজ্জামান সাহেবও বলে ওঠে, হ্যাঁ, সবাই এদিকে আসো, আজকে একটা ছবি ওঠা যাক। সবাই আনন্দে একসাথে এগিয়ে আসে। ইহান ছবি তোলার প্রস্তুতি নিয়ে বলে ওঠে, সবাই ওখানে বসো, এশা আর রায়ান নিচে বসবি, আর সবাই সোফায় বসুক, আমি ছবি তুলে দিচ্ছি। রায়া ইহানের দিকে এগিয়ে এসে হাত ধরে টেনে সবার কাছে নিয়ে এসে বলে, আজ কারো দূরে থাকা চলবে না। ফোন সামনে রেখে টাইমার সেট করলেই হয়ে যাবে। আমি দূর থেকে ভালো করে দেখে শুনে ছবিটা তুলে দেই, পরবর্তী ছবিতে আমি আসব। দূরে থেকে দেখতে হবে না, আসুন তো। রায়া নিজের ফোনটা সামনে রেখে ইহানের হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দেয়। রায়া টাইমার সেট করে মা আর বাবার মাঝে গিয়ে বসে পড়ে। সাথে সাথে দারুণ একটা ক্লিক হয়ে যায়। রাত 10টা। রায়া বেলকনিতে চেয়ারে হেলান দিয়ে বসে চাঁদ দেখছে। ইহান এতক্ষণে বেলকনিতে পা রাখে। হাতে ধোয়া ওঠা নুডলসের বাটি। রায়ার পাশে চেয়ারটাতে বসে রায়ার হাতে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে বলে, নে খেয়ে নে, বরের হাতে নুডলস না খেয়ে তোর ভালোই লাগছিল না, এবার খেয়ে নে। রায়া বাটিটা ইহানকে ফিরিয়ে দিয়ে বলে, আপনি খাইয়ে দেন। রান্না করে নিয়ে আসলাম, এখন খাবার খাইয়েও দিতে হবে? হ্যাঁ, খাইয়ে দিতেই হবে, দেবেন না? দিচ্ছি। বলেই ইহান রায়াকে খাইয়ে দিতে শুরু করে। খানিক বাদে ইহানের হাত থেকে বাটিটা নিয়ে রায়া ইহানকেও খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে দুজন কিছুক্ষণ চন্দ্রবিলাস করে রুমে আসে। হঠাৎ মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ পেয়ে রায়া ফোনটা হাতে নেয়। রায়ান তার ফোনে তোলা ছবিগুলো পাঠিয়েছে, সাথে ছোট্ট করে একটা মেসেজ লেখা,
ছবিগুলো সুন্দর না, আমার বোনের পছন্দের মানুষটাও আসলেই সুন্দর। আমি শুধু দেরিতে চিনলাম। আমার বোনটা সবসময় ভালো থাকুক তার মানুষটাকে নিয়ে। রায়ানের মেসেজ থেকে মুচকি হাসে রায়া। মেসেজে উত্তর হিসেবে ভালোবাসি ভাইয়া লিখে পাঠিয়ে দেয়। ইহান শুয়ে শুয়ে ফোন চাপছিল। রায়া তার দিকে এগিয়ে এসে রায়ানের পাঠানো ছবিগুলো ইহানকে দেখিয়ে বলে, কত শত মানুষের সুখ ভালোবাসা আমি দূর হতে দেখেছি আর ভেবেছি এত কিছু কি আমি কখনো পাবো। অতঃপর আজ আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভাগ্যবতী। আমার ভাগ্যকে আমারই কেমন হিংসে হচ্ছে। এত ভাগ্যবতী আমি। ইহান মুচকি হেসে রায়াকে বুকে জড়িয়ে নেয়। পরম যত্ন আর ভালোবাসা ইহানের বুকে মাথা রাখে রায়া। এ যেন এক প্রকার স্বর্গ সুখ।